আসেন আসেন শায়লাবাবু, আপনার জন্যই তো এই জ্যান্ত রুইটা ধরে রেখেছি। সকাল থেকে অনেক কাস্টমার হাত বাড়ালো, কিন্তু আমি কাউকে দিইনি। দেখুন তো মাছের কানকোটা কেমন লাল, একবারে গঙ্গার টাটকা মাছ। আজকেই মাছটা না নিয়ে গেলে কিন্তু পরে পস্তাবেন বুবু। রাখো তোমার ওসব চটকদার কথা রহিম মিয়া, প্রতিদিন একই গল্প শোনাও। মাছটা দেখতে তো ভালোই লাগছে, কিন্তু দাম কত হাঁকাবে সেটা আগে বলো। বাজারে তো সবকিছুর আগুন দাম, আমাদের মতো মানুষের টিকে থাকাই দায়। বেশি দাম চাইলে কিন্তু আমি ওই হারুন চাচার সবজি নিয়ে বাড়ি চলে যাব। কি যে বলেন বুবু, আপনার কাছে কি আমি কোনোদিন বেশি দাম রাখতে পারি? এই মাছটার ওজন হবে প্রায় ৩ কেজি, একবারে ধবধবে সাদা পেট। বাজারে অন্য সবাই ৬০০ টাকা করে কেজি চাচ্ছে, আপনার জন্য ৫৫০ টাকা রাখব। পয়সা বড় কথা নয়, আপনি মাছটা খেয়ে তৃপ্তি পেলেই আমার সার্থকতা। ৫৫০ টাকা কেজি? তুমি কি রসিকতা করছো নাকি রহিম মিয়া? গত হাটেও তো একই সাইজের মাছ ৪০০ টাকা করে নিয়ে গেল পাশের বাড়ির করিম। আমি অত বুঝিনি, একদামে যদি ৪০০ টাকায় দিতে পারো তবেই ঝুড়িতে তোলো, নইলে মিছিমিছি কথা বাড়িয়ে লাভ নেই, আমার আরও অনেক বাজার বাকি। বুবু, ৪০০ টাকায় দিলে আমার কেনা দামও উঠবে না। এখন ডিজেলের দাম বেশি, জালের খরচ বেড়েছে, মাছের আড়তেও অনেক দাম। আপনি আমার পুরনো কাস্টমার, তাই লস দিয়ে হলেও ৫০০ টাকা কেজি রাখছি। এর নিচে নামলে আমার বাড়িতে আজ উনুন জ্বলবে না। দয়া করে একটু বুঝুন। দুনিয়ার যত অভাব অনটন কি সব তোমার এই মাছের ডালাতেই এসে পড়েছে? ৪০০ টাকার উপর ১ পয়সাও বেশি দেব না। নিলে নাও, না হলে আমি চললাম। এমনিতেই চালের কেজি ৭০ টাকা, তার উপর মাছের এই দাম হলে খাবো কি? তুমি বরং ওই মাছটা শহরের বড়লোকদের জন্য তুলে রাখো, তারাই কিনবে। আচ্ছা বুবু, জেদ করবেন না। রাগ করে চলে গেলে আমার ব্যবসা অশুভ হবে। ঠিক আছে, আপনার মান রাখতে ৪৫০ টাকা কেজি দরে দিচ্ছি। এটাই শেষ কথা। মাছটা কেটে দেব নাকি আস্তই নিয়ে যাবেন? আচ্ছা দাও, ৪৫০ টাকায় সই। তবে মাছটা খুব সুন্দর করে পিস করে দিতে হবে। পেটির মাছগুলো যেন ভেঙে না যায়, আর মাথাটা মাঝখান থেকে ২ ভাগ করে দিও। সাথে ওই ছোট মাছগুলো কি ফ্রিতে দিচ্ছ নাকি? কিছু তো উপরই দিতে হয়। উপরই না দিলে কি আর চলে বুবু? আপনি তো হাড় কিপটে কাস্টমার। আচ্ছা, ওই ঝুড়িতে কিছু পুঁটি মাছ আছে, ওগুলো আপনার ব্যাগে ভরে দিচ্ছি। মন্টু, তাড়াতাড়ি বঁটিটা ধার দিয়ে বুবুর মাছটা ভালো করে পিস করে দে তো। দেখবেন যেন রক্ত লেগে না থাকে। ধুয়ে পরিষ্কার করে ব্যাগে ভরে দিস। এই তো লাইনে এসেছ রহিম মিয়া। এভাবে হাসি মুখে ব্যবসা করলে সবাই আসবে। পরের হাটে আবার আসব, তখন কিন্তু এর চেয়েও ভালো মাছ আমার জন্য রাখবে। টাকাটা গুনে নাও। আর শোনো, ওই পুঁটি মাছগুলো যেন একেবারে তাজা হয়। আজকের মতো চলি, বাড়িতে আবার রান্নার দেরি হয়ে গেলে কর্তা রাগ করবে। সুজন, তুমি হাটের মাঝখানে এভাবে উদাস হয়ে দাঁড়িয়ে আছো কেন বাবা? তোমার মা তো ভোরে ঘাটে পানি নিতে এসে বললেন ছেলেকে আজ বড় বাজার করতে পাঠাবেন। হাতে তো দেখছি বড় একটা থলে, কিন্তু তোমার মনটা পড়ে আছে কোন দিকে? আমার এই ক্ষেতের টাটকা পটল আর কচি লাউগুলো দেখো, একবারে বিষমুক্ত সবজি। চাচি, আপনার সবজিগুলো সত্যি খুব সতেজ দেখাচ্ছে। দেখলেই চোখ জুড়িয়ে যায়। মা আমাকে একটা লম্বা ফর্দ ধরিয়ে দিয়েছেন, মিষ্টি কুমড়ো, বেগুন আর আধা কেজি কাঁচামরিচ। কিন্তু চাচি, বাজারে যে অবস্থা, তাতে তো পকেটে হাত দিতেও ভয় লাগছে। সব কিছুর দাম যেভাবে চড়ছে, তাতে আমাদের মতো সাধারণ মানুষের টিকে থাকা দায়। দাম নিয়ে অত দুশ্চিন্তা করো না বাবা, তোমার মায়ের সাথে আমার অনেক পুরনো সম্পর্ক। অন্যদের কাছে যা রাখি, তোমার জন্য তার চেয়ে কেজি প্রতি ১০ টাকা কমই ধরব। এই মিষ্টি কুমড়োটা দেখো, কাটলে একবারে মধুর মতো মিষ্টি আর উজ্জ্বল রং বেরোবে। ব্যাগটা এগিয়ে দাও, আমি বেছে বেছে সবচেয়ে ভালো সবজিগুলো তোমাকে গুছিয়ে দিই। আপনি সবসময়ই আমাকে খুব স্নেহ করেন চাচি। আপনার এই মহানুভবতার তুলনা হয় না। আসলে সমস্যা অন্য জায়গায়। মা বলেছিলেন ঢাকা থেকে কাল মেহমান আসবে, তাই বড় একটা মাছ নিতে। কিন্তু রহিম মিয়ার ওখানে গিয়ে তো দফারফা। একটা রুই মাছের যে দাম হাঁকালেন, তাতে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড়। সবজি কেনার পর মাছ কেনার মতো পর্যাপ্ত টাকা থাকবে কিনা, সেটাই এখন ভাবছি। বাড়িতে মেহমান আসবে শুনলে কি আর শুধু নিরামিষ দিয়ে আপ্যায়ন করা যায় রে সুজন? শোনো, এই ধনেপাতা আর কাঁচামরিচগুলো আমি তোমাকে উপরি হিসাবে দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়োটার দাম তোমার জন্য আরও কিছুটা কমিয়ে রাখলাম, যাতে মাছ কিনতে সুবিধা হয়। গ্রামের মান সম্মান বলে কথা, মেহমানবাড়ি যেন কোনোভাবেই খাটো না হয়। চাচি, আপনার এই মমতাবোধের জন্যই মায়াপুরের হাটটা এত আপন মনে হয়। সবজির দামটা তাহলে এখনই মিটিয়ে দিই, কারণ ফেরার সময় ভিড় আরও বেড়ে যেতে পারে। আমি বরং রহিম চাচাকে গিয়ে বলি যে করিমন চাচি দাম কিছুটা কমিয়ে রাখতে বলেছেন।
ব্যাগটা কি আপনার এই দোকানের এক কোণে একটু রাখতে পারি? ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করা কঠিন। হ্যাঁ, ব্যাগটা এখানেই রেখে যাও। মন্টু আছে, ও দেখাশোনা করবে। তুমি নিশ্চিন্তে মাছটা দেখে এসো। তবে যাওয়ার পথে বিজলিদের বাড়ির দিক দিয়ে একবার ঘুরে গিয়ে দেখো তো। ওর মা খুব অসুস্থ, শুনেছি কাঁপানি দিয়ে জ্বর এসেছে। মেয়েটা একলা হাতে সবকিছু সামলাতে পারছে না। হাটের শেষে যদি পারো, দুটো লেবু আর একটু আদা ওদের জন্য কিনে নিয়ে যেও। চাচি, খবরটা শুনে খুব খারাপ লাগলো। আমি অবশ্যই ফেরার পথে ওদের বাড়িতে যাব। বিজলির মা তো আমার নিজের মায়ের মতোই। ওনার এই অসুস্থতায় পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমি তাহলে দ্রুত রহিম মিয়ার ওখান থেকে মাছটা সেরে আসি। দেরি করলে ভালো মাছ সব ফুরিয়ে যাবে। আজকের হাটে রোদ ওঠার আগেই বাজারটা শেষ করতে হবে। হ্যাঁ, যাও বাবা, পা চালিয়ে যাও। রহিমকে বলবে আমার বাড়ির নালিশ নিয়ে আসবো যদি দাম বেশি রাখে। তোমার থলেটা এখানে সম্পূর্ণ নিরাপদ থাকবে, এক চুলও নড়চড় হবে না। সঠিক দামে ভালো মাছটা বাগাতে পারো কিনা দেখো। মেহমানদের যেন মন ভরে খাওয়ানো যায়। বিজলির মায়ের জন্য লেবু নিতে কিন্তু একদম ভুলো না। আচ্ছা চাচি, তাহলে আমি আসছি। মিনিট 10-এর মধ্যেই মাছ নিয়ে ফিরে আসব। যাওয়ার পথে আপনার জন্য মোড়ের দোকান থেকে 1 খিলি পান নিয়ে আসব ফেরার সময়। ওরে মন্টু, একটু সাবধানে মাছটা কাটরে বাবা, রক্ত যেন আমার মালার উপর না ছিটকায়। সকাল থেকে অনেক যত্ন করে এই বকুল ফুলের মালাগুলো দেথেছি। হাটে কত শৌখিন মানুষ আসবে, ময়লা লাগলে কি আর কেউ আমার এই মালা কিনবে? তুই বরং একটু তফাতে গিয়ে বঁটিটা পাত, ওখানেই তো তোর মাছ কাটার জায়গা। ফাতেমা ফুপু, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি অনেক দিনের পুরনো কারিগর। দেখছেন না রহিম চাচা কেন আমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না? মাছ কাটার সময় একটা আঁশও আপনার মালার গায়ে লাগবে না, সে দায়িত্ব আমার। বরং আপনি একটু কড়া করে ধূপ জ্বালান তো, মাছের গন্ধে হাটে টেকা যাচ্ছে না। হাটে এসেছিস মাছ বিক্রি করতে, সেখানে মাছের গন্ধ হবে না তো কি আতরের সুবাস ছুটবে? তোর রহিম চাচা তো আজ বিশাল এক রুই মাছ এনেছে, ওটা কাটতে তো তোর জান বের হয়ে যাবে। শোন মন্টু, কাজ শেষে যাওয়ার সময় আমার কাছ থেকে একটা মালা নিয়ে যাস। তোর ছোট বোনটা গত হাটে মালার জন্য খুব বায়না করছিল, ওকে দিয়ে দিস। ফুপু, আপনি মানুষটা অনেক ভালো, বোনের কথা মনে রেখেছেন দেখে খুব খুশি হলাম। তবে মালামাল পরে হবে, আগে রহিম চাচার বকুনি থেকে বাঁচতে হবে। আজকে সায়নাবাবু যে মাছটা নিয়েছেন, ওটা কাটতে দেরি হলে চাচা আমার হাড় আস্ত রাখবে না। আপনি বরং দোয়া করেন যেন বুবু যাওয়ার সময় আমাকে বকশিস দিয়ে যান। শায়লাবুবু অনেক দয়ালু মানুষ, তুই কাজটা ভালো করে করলে অবশ্যই বকশিস পাবি। তবে শুনলাম বিজলির মা নাকি খুব অসুস্থ, আজ হাটে অনেককেই এ কথা বলতে শুনলাম। তুই কি যাবি নাকি আজ একবার ওদের ওদিকে খবর নিতে? হাটের সব খবর তো তোর কানেই আগে আসে, তুই কি কিছু জানিস? হ্যাঁ ফুপু, সুজন ভাইয়ের কাছে শুনলাম ওনার জ্বর নাকি অনেক বেড়েছে। রহিম চাচাও বলছিল কাল হাটের পরে একবার বিজলিদের বাড়ি ঘুরে আসবে। আমি ভাবছি কাজটা শেষ করে শায়লাবাবুর ব্যাটটা ওদের বাড়ি পর্যন্ত এগিয়ে দেব। সেখান থেকে ফেরার পথে বিজলি আপার জন্য একটু বেদানা কিনে নিয়ে যাব। বেদানার অনেক দাম রে মন্টু, তোর জমানো টাকা খরচ করে কি ওটা কিনতে পারবি? বরং তুই রহিম চাচাকে বলে দুটো তাজা মাছ নিয়ে যা ওদের বাড়ির জন্য। অসুস্থ মানুষের মুখে মাছের ঝোল পড়লে শরীরে শক্তি পায়। আর এই নে, ছোট এক ছড়া বকুল মালাও নিয়ে যাস, বিজলি মালাটা দেখলে মনে শান্তি পাবে। মাছের কথা ঠিক বলেছেন ফুপু, রহিম চাচা কিপটে হলেও বিজলি আপাদের খুব পছন্দ করে। আমি বরং এখনই গিয়ে চাচাকে একবার বলে রাখি, নইলে পরে সব মাছ বিক্রি হয়ে যাবে। আপনি আজ কটা মালা গাঁথলেন? দেখলাম তো অনেক মানুষ মালা কিনে নিয়ে গেল। সকালবেলায় এই ফুলের ঘানটা না থাকলে হাটটা কেমন যেন পানসে লাগে। আজ 10টা মালা বিক্রি হয়েছে রে বাবা, এই দিয়ে চাল ডাল হয়ে যাবে। বাকি কয়েকটা মেহমানরা আসলে নিয়ে যাবে। শহর থেকে লোকজন আসলে তারা ফুলের খুব গদর করে। তুই মাছটা কাটা শেষ কর, দেখ শায়লাবুবু টাকা মিটিয়ে এদিকেই আসছেন। ব্যাগটা নিয়ে যাওয়ার সময় যেন কিছু ফেলে যাস না, সাবধান থাকিস। ঠিক আছে ফুপু, আমি চললাম। বুবুর ব্যাগ গোছানো হয়ে গেছে। বিকেলে কাজ শেষ করে আমি আপনার জন্য একটা বড় ইলিশ মাছের কানকো নিয়ে আসব। ভাজলে যা মচমচে হয় না, আপনি খুব পছন্দ করবেন। যাওয়ার সময় বিজলি আপার জন্য মালাটা নিতে আসব, তুলে রেখেন কিন্তু। আরে শায়লা, তুমি কি আজ উড়োজাহাজে করে বাজারে গিয়েছিলে নাকি? ঘড়িতে তো মাত্র 8টা বাজে, আর তুমি এখনই থলে ভর্তি বাজার নিয়ে হাজির। এত তাড়াতাড়ি বাজার শেষ করে ফিরলে যে? রহিম মিয়ার সাথে কি আজ ঝগড়া হয়নি, নাকি হাটে আজ মানুষজন একদমই কম ছিল? ঝগড়া হবে না মানে কি? রহিম মিয়ার সাথে তো রীতিমতো যুদ্ধ করেই মাছটা এনেছি। আসলে কাল ঢাকা থেকে মেহমান আসবে শুনে আজ একটু ভোরেই বেরিয়েছিলাম।
তাড়াতাড়ি না গেলে কি আর টাটকা মাছ আর ভালো সবজি পাওয়া যায়? এই নাও, ব্যাগটা ধরো, অনেক ভারী হয়েছে, আমার তো হাত ব্যথা হয়ে গেল। ব্যাগটা তো দেখি বেশ ভারী। ভেতরে কি এমন হীরা জওহর ভরে আনলে? মাছটার ওজন কত হবে? দেখতে তো বেশ বড় আর রূপালী রঙের লাগছে। আর সবজির ব্যাগের ভেতর থেকে তো উঁকি দিচ্ছে লাল টকটকে মিষ্টি কুমড়ো। আজ কি তবে বাজারে সবকিছুর দাম একটু হাতের নাগালে ছিল? দামের কথা আর বলো না, বাজারে গেলে তো মনে হয় পকেটেই আগুন লেগেছে। এই রুই মাছটা রহিম মিয়া 550 টাকা চাইল। অনেক বলে কয়ে 450 টাকায় রাজি করালাম। তার উপর করিমন চাচির কাছ থেকে মিষ্টি কুমড়ো আর বেগুন নিয়েছি। চাচি অবশ্য মেহমান আসার কথা শুনে কাঁচামরিচ আর ধনেপাতা একদম বিনামূল্যে দিলেন। করিমন চাচি মানুষটা চিরকালই খুব দিলখোলা। ওনার হাতের সবজি রান্নায় খুব স্বাদ হয়। কিন্তু এতগুলো টাকা তো এক নিমেষেই শেষ হয়ে গেল। পকেটে কিছু অবশিষ্ট আছে তো? নাকি ফেরার পথে আবার কোনো শাড়ি বা কানের দুলের দোকানে চোখ আটকে গিয়েছিল? তোমার তো আবার বাজারের ফাঁকে টুকটাক কেনাকাটার পুরনো অভ্যাস আছে। তুমি শুধু শুধু আমার পেছনে লাগো। আজ অন্য কিছু কেনার সময় কোথায়? মাছ আর সবজি কিনতেই তো অর্ধেক বেলা শেষ। তার ওপর সুজনের সাথে দেখা হলো। ছেলেটা বেশ লক্ষ্মী, আমার বাজারের ব্যাগটা অনেকটা পথ এগিয়ে দিয়ে গেল। ও না থাকলে এই ভারী ব্যাগ নিয়ে একা আসা আমার জন্য অসম্ভব ছিল। সুজন ছেলেটা আসলেই খুব পরোপকারী। ওর বাবাও খুব সজ্জন মানুষ ছিলেন। আচ্ছা, মাছটা কি আজই রান্না করবে নাকি মেহমানদের জন্য ফ্রিজে তুলে রাখবে? আমার তো মনে হয় টাটকা থাকতেই আজ কয়েক পিস ভেজে ফেললে মন্দ হতো না। সকাল সকাল বাজারের এই তাজা মাছের ঘ্রাণে জিভে জল চলে আসছে। জিভে জল আসলেও আজ ধৈর্য ধরতে হবে। মেহমানদের জন্য পুরো মাছটা রাখা দরকার। আজ বরং ছোট পুঁটি মাছ এনেছি উপরি হিসেবে, ওগুলো দিয়ে ঝাল চচ্চড়ি করব। আর করিমন চাচির দেওয়া বেগুন দিয়ে হালকা পাতলা কোনো একটা পদ রাঁধব। মেহমানরা এলে তখন এই বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট আর পেটি ভুনা করব। ঠিক আছে গিন্নি, তোমার রান্নার পরিকল্পনায় বাধা দেওয়ার সাহস আমার নেই। আমি বরং মাছটা কাটতে তোমাকে একটু সাহায্য করি। মন্টু তো আর বাড়িতে নেই। তুমি তো জানোই বড় মাছের হাঁস ছাড়ানো বেশ ঝামেলার কাজ। বটিটা কি ধার দেওয়া আছে নাকি কামার বাড়ি থেকে একবার ঘুরিয়ে আনতে হবে? বটি গত সপ্তাহেই ধার দিয়ে এনেছি, ধার নিয়ে চিন্তা করতে হবে না। তুমি বরং হাত মুখ ধুয়ে এসে মাছটা আঁশ ছাড়াতে বসো, আমি মশলাগুলো বেটে নিই। মেহমান আসার আগে ঘরদোর একটু গুছিয়ে রাখলে কাল শান্তি পাওয়া যাবে। তাড়াতাড়ি চলো, রান্না শেষ করে আমাদেরও তো একটু জিরিয়ে নিতে হবে। বাড়িতে আছিস? ঘরের দাওয়ায় এভাবে মুখ ভার করে বসে আছিস কেন? হাটে বসে মন্ডুর কাছে শুনলাম তোর মা নাকি খুব জ্বরে কাঁপছে, তাই মনটা টিকল না। সব মালা বিক্রি না করেই চলে এলাম তোদের দুজনকে একবার চোখের দেখা দেখতে। তোর মা এখন কেমন আছে রে? ডাক্তার বা কবিরজ কাউকে কি দেখানো হয়েছে? আসুন ফাতেমা ফুপু, ভেতরে এসে বসুন। মার অবস্থা খুব একটা ভালো না। সকাল থেকে জ্বরের ঘোরেই শুধু আবোলতাবোল বকছেন, কিছুই মুখে দিতে পারছেন না। সুজন ভাই বাজার থেকে ফেরার পথে আদা আর লেবু দিয়ে গেছেন, ওটা দিয়েই জল গরম করে দিচ্ছি। ঘর সংসারের সব কাজ একা সামলাতে গিয়ে আমি তো নাজেহাল হয়ে পড়ছি ফুপু। আহারে মেয়েটা আমার, একলা হাতে কতই বা করবি? তোর বাপটা বিদেশে না থাকলে আজ এই কষ্ট হতো না। এই নে, তোর জন্য আর তোর মার সিথানে রাখার জন্য কয়েকটা টাটকা বকুলমালা এনেছি। ফুলের ঘ্রাণে ঘরের গুমোট ভাবটা কাটবে, দেখবি তোর মার মনটাও একটু হালকা হবে। আর এই যে পুটুলিতে দেখ, কয়েকটা বেদানা আর একটু মিশ্রি এনেছি, তোর মার মুখে দিস। আপনি নিজে এত কষ্ট করে চলেন ফুপু, আবার আমাদের জন্য এত খরচ করতে গেলেন কেন? বকুল ফুলের মালাটা সত্যিই খুব সুন্দর, মা এটা দেখলে খুব খুশি হবেন। মন্টুও আসার সময় বলে গেল রহিম চাচা নাকি বিকেলের দিকে একটা বড় মাছ পাঠাবেন। আপনাদের এই ভালোবাসার কথা ভাবলে আমার চোখের পানি আর বাঁধ মানে না। কান্না করিস না রে মা, বিপদেই তো মানুষের পরিচয় পাওয়া যায়। গ্রামের মানুষরা তো একটা পরিবারের মতো, একজন অসুস্থ হলে কি অন্যেরা ভালো থাকে? তোর মা তো আমার বোনের মতো, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। চল ভেতরে গিয়ে ওনার কপালে জলপট্টিটা একটু বদলে দিই, দেখি জ্বরটা কতখানি নামল। হ্যাঁ ফুপু, চলুন ভেতরে চলুন। আপনি বাসে থাকলে আমি অনেক সাহস পাই। আমি ভাবছিলাম যদি কালকের মধ্যে জ্বর না কমে তবে বড় ডাক্তারকে খবর দিতে হবে, কিন্তু হাতে একদম জমানো টাকা নেই। আব্বুর টাকা পাঠাতেও আরও কয়েকদিন দেরি হবে। এখন কি যে করি বুঝতে পারছি না। টাকার চিন্তা এখন করিস না, হাটবারে আমার যা বিক্রি হয়েছে তা দিয়ে আপাতত চলে যাবে। দরকার হলে করিমন চাচির কাছ থেকেও কিছু ধার নেব, উনি মানুষটা খুব বড় মনের। তুই শুধু তোর মার সেবা কর আর আল্লাহর কাছে দোয়া কর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। শোন, আমি এখন উনুনটা একটু ধরিয়ে দিই, তোর মার জন্য নরম করে যাও ভাত রাঁধি।
আপনি কত কাজ করবেন ফুপু, আপনি বরং মার পাশে একটু বসেন, আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। সারাদিন মা অসুস্থ বলে রান্নার দিকে মন দিতে পারিনি, খুদগুলোও ঝাড়া হয়নি। আপনার হাতের রান্না মা খুব পছন্দ করেন, হয়তো আপনার হাতের ছোঁয়া পেলে দুমুঠো খাবেন। বকুল ফুলের এই মিষ্টি গন্ধে সারা ঘরটা কেমন শান্ত হয়ে গেল, তাই না ফুপু? হ্যাঁ রে মা, বকুল হল শান্তির ফুল, এটার ঘ্রাণ মনে প্রশান্তি আনে। তোর মার কপালে হাত দিয়ে দেখলাম জ্বরটা একটু কমছে বলে মনে হচ্ছে। তুই এখন একটু নিশ্চিন্ত হ, আমি সব গুছিয়ে দিচ্ছি। একটু পরে রহিম আর মন্ডুও আসবে, সবাই মিলে পাশে দাঁড়ালে দেখবি কাল সকালেই তোর মা আবার সুস্থ হয়ে উঠে বসেছেন। আপনার মুখে ফুল চন্দন পড়ুক ফুপু, মায়ের হাসি মুখটা দেখলে আমার সব কষ্ট দূর হয়ে যাবে। বিকেলের রোদে আজ বড় শান্ত লাগছে চারপাশটা, ঠিক যেন কোনো রূপকথার গল্প। আপনি আজ রাতটা আমাদের এখানেই থেকে যান না, আমার খুব ভয় লাগে একা থাকতে। মা সুস্থ হয়ে উঠলে আমরা সবাই মিলে আবার সেই হাসি খুশি দিনগুলোতে ফিরে যাব।